গল্পের শুরুতে একটা হাসপাতালের দৃশ্য দেখতে পাই। এখানে এনি নামের একজন গর্ভবতী মহিলাকে নিয়ে আসা হয়েছে, কারণ কিছুক্ষণ আগে আকাশ থেকে বজ্রপাতে সে আহত হয়েছে। তাই তাকে দ্রুত ইমার্জেন্সি রুমে নেওয়া হয়। কিছুক্ষণ পর ডাক্তার ইমার্জেন্সি রুম থেকে বের হয়ে এসে এনির স্বামী গেটকে বলে, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু আপনার একটা ছেলে সন্তান হয়েছে। ডাক্তার আরো বলে, আপনার ছেলের মধ্যে কিছু অ্যাবনর্মালিটি লক্ষ্য করা যাচ্ছে। সে সাধারণ বাচ্চাদের থেকে একটু আলাদা, তার মধ্যে অ্যালবানিসিয়ামের লক্ষণ দেখা যাচ্ছে। তখন গেট ডাক্তারকে বলে, আমি কি আমার বাচ্চাকে দেখতে পারি? ডাক্তার তখন গেটকে তার বাচ্চার কাছে নিয়ে যায়। তখন গেট খেয়াল করে তার বাচ্চার পুরো শরীর স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি সাদা, আর তার পুরো শরীরে মেডিকেল ইকুইপমেন্ট দিয়ে ভর্তি। ছোট বাচ্চার শরীরের এমন অবস্থা দেখে গেট মনে করে হয়তো তার বাচ্চার দুনিয়াতে আসার কথা ছিল না, কিন্তু সে এসেছে তার মায়ের জীবন নিয়ে, আর তাকে অশুভ মনে করতে শুরু করে। যদিও গেট তার সন্তানের জন্য কাঁদছিল, কিন্তু তার স্ত্রী মারা যাওয়ার পেছনে সে তার সন্তানকেই দায়ী করে এবং সে সেখান থেকে চলে যায় আর নিজের সন্তানকে তার সাথে নিতে অস্বীকার জানায়। এরপর বহু বছর কেটে যায়। একদিন একটা বাড়ির সামনে বর্নাম নামের একজন পুলিশ অফিসার এবং জেসি নামের একজন মানসিক ডাক্তারকে দেখা যায়। আসলে আজকে এই বাড়িতে একজন বয়স্ক লোক মারা গেছে। প্রাথমিকভাবে তারা ধারণা করেছিল লোকটা হয়তো হার্ট স্ট্রোক করে মারা গেছে, আর তাই ইনভেস্টিগেশনের জন্য তারা দুজন এই বাড়িতে এসেছিল। আর তখন পুলিশ অফিসার বর্নাম জেসিকে জানায় সে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছে যে এই বাড়ির নিচে একটা ছেলে থাকে, আর সে কখনো বাইরের দুনিয়া দেখেনি। ছেলেটা নাকি বাড়ির মালিকের নাতি হয়, আর তাই ছেলেটাকে উদ্ধার করতে পুলিশ জেসির সাহায্য নিচ্ছিল, কারণ তারা ভয় পাচ্ছিল যদি এমন কিছু সত্যি হয়ে থাকে তাহলে দীর্ঘদিন রুমে বন্দি থাকার ফলে ছেলেটার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। আর তাকে হ্যান্ডেল করার জন্যই জেসিকে আনা হয়েছে। বর্নাম আর জেসি যখন নিচে নেমে আসে সেখানে তারা পুরো ঘর ভর্তি বই দেখতে পায়। আর কিছু দূরে গেলে তারা খেয়াল করে ঘরের অন্ধকারে কোণায় একটা ছেলে চুপ করে বসে আছে। আর সেই ছেলেটার কাছে গিয়ে তারা খেয়াল করে ছেলেটার গায়ের রং স্বাভাবিকের থেকে অনেক বেশি সাদা, আর তার মাথায়ও কোনো চুল নেই। আর ছেলেটাকে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। তখন জেসি ছেলেটাকে সাহস দিয়ে বলে, তোমার কোনো ভয় নেই, আমরা এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার নাম কি? ছেলেটা বলে, আমার নাম জেরেমি। আসলে এই জেরেমি সেই ছোট বাচ্চাটা যাকে তার বাবা হাসপাতালে ফেলে রেখে চলে গিয়েছিল। তখন কথায় কথায় জেসি জেরেমিকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার দাদা তোমাকে বাড়ির বাইরে বের করতো না কেন? সে কি তোমাকে জোর করে এখানে আটকে রেখেছে? তখন জেরেমি বলে, না, আসলে আমার দাদা আমাকে বলতো আমি যদি বাইরে বাইরে বের হই তাহলে সবাই আমাকে দেখে ফেলবে আর তারা আমাকে ধরে নিয়ে যাবে। তখন জেসি বলে, আচ্ছা এখানে এত বই কেন? জেরেমি বলে, আমি কখনোই স্কুলে যাইনি, কিন্তু আমি এখানে বসে সব রকম বই পড়ে ফেলেছি। জেরেমির এমন কথা শুনে জেসি অবাক হয়ে যায়। তখন জেসি সেখানে থাকা একটি বই তুলে নেয় আর বইয়ের একটা পেজ নাম্বার বলে, আর সাথে সাথে জেরেমি সেই পেজে থাকা সবকিছু হুবহুব বলতে শুরু করে। এটা দেখে জেসি বেশ অবাক হয়ে যায়। জেরেমি তখন বলে, তুমি চাইলে আমাকে অন্য বইগুলো থেকেও যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, আমি সব বইগুলো পড়েছি। আসলে জেরেমি শারীরিকভাবে অসুস্থ হলেও সে ছিল অনেক বেশি মেধাবী। কিন্তু এখন সমস্যা হলো জেরেমির একমাত্র গার্জিয়ান ছিল তার দাদা। দাদা মারা যাওয়ার পর সে একদম একা হয়ে গেছে, আর বয়স কম হওয়ার কারণে সে এখনো নিজে ইনকাম করে না। তাই পুলিশ আর জেসি মিলে ঠিক করে তারা জেরেমিকে তাদের শহরে একটা এতিমখানায় দিয়ে আসবে, কারণ এই বাড়িতে তার দেখাশোনা করার মতো কেউ নেই। তারা যখন জেরেমিকে নিয়ে বাড়ির বাইরে আসে তখন তার চারপাশে থাকা গাড়িগুলো রেডিও একা একাই কাজ করতে শুরু করে। জেসি বিষয়টাকে এত বেশি গুরুত্ব না দিয়ে জেরেমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেই সময় বর্নাম খেয়াল করে আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। জেসি চলে গেলে বর্নামের সহকারী তাকে জানায় জেরেমির দাদার হার্টের সমস্যা থাকার কারণে তার বুকে একটা পেসমেকার বসানো ছিল, আর বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে পেসমেকারটি নষ্ট হয়, যার ফলে তার মৃত্যু হয়েছে। আর যেহেতু জেরেমির উপস্থিতিতে গাড়ির রেডিওগুলো অটোমেটিক অন হয়ে গিয়েছিল, তাই বর্নামের সহকারী ধারণা করে হয়তো জেরেমির দাদার মৃত্যুর কারণ জেরেমি নিজেই। কিন্তু এসব কিছু ছিল তাদের কেবলমাত্র ধারণা, এর পেছনে কোনো প্রমাণ ছিল না, তাই তারা বিষয়টাকে অতটা গুরুত্ব দেয় না।
অন্যদিকে জীবনের এই প্রথম জেরেমি বাড়ির বাইরে বের হয়েছিল। জেরেমিকে অনাথ আশ্রমের দিকে নিয়ে যাওয়ার সময় সে বাইরে সবকিছু অবাক হয়ে দেখছিল। তার কাছে বাইরের জগৎ নতুন মনে হচ্ছিল। তারা যখন অনাথ আশ্রমে প্রবেশ করে সেখানকার ছেলেগুলো তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ জেরেমি সবার থেকে অনেক বেশি আলাদা ছিল। আর অনাথ আশ্রমে পৌঁছে জেসি আশ্রমের হেডকে ফোন করে জানায় সে একটা অদ্ভুত ছেলেকে পেয়েছে, সে অনেক বেশি মেধাবী। আর জেরেমির আইকিউ টেস্ট করার জন্য একটা বোর্ড মিটিং বসানোর জন্য রিকোয়েস্ট করে। পরের দিন লাঞ্চের সময় জেরেমি চুপচাপ গিয়ে একটা টেবিলে বসে পড়ে। আসলে সে কখনো কারোর সাথে মেশেনি, আর তাই নতুন বন্ধু কিভাবে বানাতে হয় সেটাও সে জানতো না। কিন্তু এই আশ্রমে কিছু ছেলে দূর থেকে জেরেমিকে দেখছিল, আর কিছুক্ষণ পরে তারা জেরেমির কাছে এসে তাকে ডিস্টার্ব করতে শুরু করে। আর তাকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করে যে তুমি দেখতে এমন কেন, তুমি কি করো, তোমার মাথায় চুল নেই কেন। আসলে তারা জেরেমিকে খেপানোর চেষ্টা করছিল, কিন্তু জেরেমি অনেক কষ্টে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তখন ছেলেগুলো বলে এই আশ্রমে থাকতে হলে সবাইকে কিছু নিয়ম পালন করতে হয়, আর সেটা হলো এখানে কেউ নতুন আসলে তার খাবারের অংশ থেকে তাদেরকে ভাগ দিতে হবে। জেরেমি তখন চুপ করে থাকে, কিন্তু তাতেও ছেলেগুলোর মন ভরে না। তখন সেই দলের হেড, যার নাম জন, সে একটা চামচ নিয়ে জেরেমিকে দিয়ে বলে এই চামচটা তোমার নাকের সাথে লাগিয়ে রাখতে হবে, আর যদি তুমি এটা না করতে পারো তাহলে আমাদের কাছে মার খাবে। আসলে তারা জেরেমিকে সবার সামনে ছোট করার জন্য এই কাজগুলো করছিল। তখন জেরেমি চামচটা তার হাতে নিয়ে সেটাকে নিজের আঙ্গুল দিয়ে কিছুক্ষণ ঘষার পর চামচটাকে টেবিলের ওপর দাঁড় করিয়ে দেয়। সাধারণভাবে এটা কিছুতেই সম্ভব না, কিন্তু একটু পর দেখা যায় চামচটা একা একা ঘুরতে শুরু করে। আর তখন হঠাৎ করে চারপাশে থাকা সব চামচ ওই চামচের সঙ্গে মিলিত হয়ে টেবিলে একটা টাওয়ার তৈরি হয়ে যায়। দেখে মনে হচ্ছিল যেন কোনো ম্যাগনেটিক শক্তিতে এই সবকিছু হচ্ছিল। রুমে থাকা সব ছেলেরা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কিন্তু তখন জন রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল জেরেমি কোনো জাদু জানে আর সবার সামনে তার শক্তি দেখিয়ে জনকে অপমান করছে। অন্যদিকে অফিসার বর্নাম যখন ডিউটি শেষ করে তার বাসায় ফেরে, তখন দরজা দিয়ে ঢোকার সময় তার ছেলে টিভেনের সাথে দেখা হয়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। এ থেকে বোঝা যায় বাবা ছেলের মধ্যে কিছু একটা নিয়ে মনোমালিন্য ছিল। বাড়িতে ঢুকে বর্নাম প্রথমেই তার স্ত্রীর রুমে আসে। আসলে তার স্ত্রী অনেকদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত, আর যত দিন যাচ্ছে তার পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠছিল। তার স্ত্রী এতটাই দুর্বল যে এখন সে বিছানাও থেকে উঠতে পারে না, এমনকি ঠিকমতো কথা বলতে পারে না। ডাক্তার তাকে অনেক ওষুধ দিয়েছে, কিন্তু তাতে তেমন কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। অন্যদিকে অনাথ আশ্রমে দেখা যায় সেখানকার একজন ডাক্তার জেরেমিকে ফুল চেক আপ করে, আর সে জেসিকে জানায় জেরেমি একদম সুস্থ আছে, তার কিছু হয়নি। তখন জেসি সিদ্ধান্ত নেয় সে পরের সপ্তাহ থেকে জেরেমিকে স্কুলে নিয়ে যাবে। পরের সপ্তাহে যখন জেরেমিকে স্কুলে নিয়ে আসা হয়, স্কুলে তখন সায়েন্সের টিচার মিস্টার ডোলান তাদের পড়াচ্ছিল। সেদিন তাদের টপিক ছিল কিভাবে তারবিহীন বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়। কিন্তু হঠাৎ করে ক্লাসের মধ্যে মিস্টার ডোলান্ডের আনা যন্ত্রটা থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়তে শুরু করে, আর সেটা সোজা গিয়ে জেরেমির বুকে লাগে। বিদ্যুৎ এত পরিমাণ বেশি ছিল যে জেরেমিকে তার চেয়ার থেকে উপরে তোলে। ক্লাসে সবাই ভয় পেয়ে যায়। তখন টিচার সাথে সাথে যন্ত্রটা ভেঙে ফেলে, আর জেরেমি সাথে সাথে মাটিতে পড়ে যায়। ডোলান্ড জেরেমির কাছে এসে চেক করে সে বেঁচে আছে কিনা, কিন্তু টিচার যখন জেরেমির শরীরে হাত রাখে তখন তার নিজের শরীরে লোম খাড়া হয়ে যায়। আসলে জেরেমির শরীরে স্পর্শে এমন মনে হচ্ছিল যেন ওই বৈদ্যুতিক শক জেরেমিকে চার্জ করে দিয়েছে। তখন জেরেমিকে হাসপাতালে আনলে ডাক্তার চেক করে জানায় তার কিছু হয়নি, সে পুরোপুরি সুস্থ আছে, এমনকি তার শরীরে কোনো ক্ষতর চিহ্ন নেই। এসব দেখে ডোলান্ড অনেক অবাক হয়ে যায়। সে অবাক হয়ে ডাক্তারের কাছে জানতে চায় এত পরিমাণে বিদ্যুৎ কারো শরীরে স্পর্শ করলে তার পক্ষে কি বেঁচে থাকা সম্ভব। ডাক্তার বলে নিশ্চয় জেরেমির শরীরে এমন কিছু আছে যার কারণে হাই ভোল্টেজ কারেন্ট স্পর্শেও তার কিছু হয়নি। যখন তারা কথা বলছিল ঠিক তখনই একজন নার্স এসে ডাক্তারকে জানায় জেরেমিকে তার রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে জেরেমি হাসপাতাল থেকে পালিয়েছে। জেরেমি হাসপাতাল থেকে বের হয়ে তার দাদা বাড়ির দিকে যাচ্ছিল। সে ঠিকানা জানতো, কিন্তু সেখানে কিভাবে পৌঁছাবে সেটা জানতো না, তাই সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আর কিছুক্ষণ পর তার সাথে লিন্ডা নামের একটা মেয়ের দেখা হয়। লিন্ডা জেরেমির ক্লাসমেট ছিল, তাই সে জেরেমিকে দেখে জিজ্ঞেস করে সে এখন সুস্থ আছে কিনা। জেরেমি বলে হ্যাঁ আমি সুস্থ আছি।
এরপর সে লিন্ডার কাছ থেকে বাকি পথ কিভাবে যাবে সেটা শুনে নেয়। জেরেমি হাঁটতে হাঁটতে একটা ব্রিজের ওপরে এসে পড়ে, আর তখন সেখানে অফিসার বর্নাম চলে আসে। আসলে জেরেমি হাসপাতাল থেকে পালানোর পর থেকেই পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল। অফিসার তাকে জিজ্ঞেস করে, তুমি পালিয়েছো কেন? জেরেমি তখন বলে, হাসপাতালে আমার সব খারাপ দিনগুলো কেটেছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে হাসপাতালে একা রেখে চলে গিয়েছিল, তাই আমার হাসপাতাল একদমই ভালো লাগে না। তখন অফিসার অনেক অবাক হয় এটা ভেবে যে এত ছোটবেলার কথা জেরেমির কিভাবে মনে আছে। এরপর বর্নাম জেরেমিকে অনাথ আশ্রমে ফিরিয়ে নিয়ে আসে, আর জেরেমিকে নিয়ে একটা বোর্ড মিটিং বসানো হয়। আর সেই বোর্ড মিটিংয়ে জেরেমির আইকিউ টেস্ট করার জন্য অনেক মানুষ উপস্থিত ছিল। তাদের মধ্যে একজন ছিল স্টাবলার। স্টাবলার জেরেমিকে অনেক কঠিন প্রশ্ন করে। তখন জেরেমি সব প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দেয়। তখন স্টাবলার অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তোমার আইকিউ লেভেল তো অনেক হাই। তুমি এমন আইকিউ কি শুধু বই পড়ে বানিয়েছো, নাকি তুমি রেডিও আর টেলিভিশনের সাহায্য নিয়েছো? জেরেমি তখন বলে, আমি টিভি দেখতে পারি না, কারণ আমি যখন কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের সামনে যাই সাথে সাথে সেটা উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। এরপর জেরেমি তাদের সবাইকে বলে সে তার দাদা বাড়িতে যেতে চায়, যেখানে সে ছোটবেলা থেকে বড় হয়েছে। তখন বাকিরা জানায়, দুর্ভাগ্যবশত তোমার দাদা বাড়িটা এখন ব্যাংক কবজা করে নিয়েছে। এটা শুনে জেরেমির অনেক মন খারাপ হয়ে যায়। কয়েকদিন পর জেরেমির স্কুল থেকে সবাইকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করা হয়। তাদের সাথে জেরেমিও যাবে, আর সকলের সুরক্ষার জন্য অফিসার বর্নামও ছিল তাদের সাথে। রাতে যখন জেরেমি একা বসে আকাশের দিকে তাকিয়ে বিদ্যুৎ চমকানো দেখছিল, তখন অফিসার বর্নাম তার পাশে এসে জিজ্ঞেস করে, কি দেখছো? জেরেমি বলে, যখন আকাশে বিদ্যুৎ চমকানো দেখি আমার মনে হয় সেগুলো আমার বুকের মধ্যে হচ্ছে, আর কেন যেন আকাশের ওই বিদ্যুৎ চমকটা আমাকে প্রচন্ডভাবে টানে। পরের দিন সকালে জেরেমি ঘুম থেকে উঠে জঙ্গলের ভেতরে চলে আসে, আর সেখানে সে বিভিন্ন প্রাণী আর প্রকৃতির সাথে নিজেকে অনুভব করার চেষ্টা করছিল। আর তখন সেখানে জন আর একটা ছেলে চলে আসে। জন সেখানে এসেই জেরেমির দিকে বন্দুক তাক করে ধরে বলে, আমি তোমাকে এখানেই গুলি করে মারবো, এখন দেখাও তোমার পাওয়ার। আর ঠিক তখনই জঙ্গলের অন্য প্রান্ত থেকে গুলির শব্দ ভেসে আসে। গুলির শব্দে জন সহ জেরেমি সেদিকে দৌড় দেয়। আসলে বর্নামের সহকারী অফিসার ডেভিড একটা হরিণ শিকার করছে। হরিণটা তখন পুরোপুরি মারা যায়নি, সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। ডেভিড হরিণটাকে গুলি করে অনুশোচনার বদলে অনেক প্রাউড ফিল করছিল। আর এই বিষয়টা জেরেমির কাছে একদমই ভালো লাগে না। তার হরিণটার জন্য অনেক মায়া লাগছিল। আর তখন জেরেমি একটা অদ্ভুত কাজ করে বসে। সে তার এক হাত হরিণের ওপর রাখে আর অন্য হাত দিয়ে ডেভিডের হাত চেপে ধরে। আর এটা করে সে কোনো একভাবে হরিণের সব যন্ত্রণা ডেভিডকে অনুভব করাতে শুরু করে। ডেভিড ছটফট করতে শুরু করে। আর তখন এটা দেখে জন জেরেমির দিকে বন্দুক তাক করে ডেভিডকে ছেড়ে দিতে বলে। তখনও জেরেমি ডেভিডকে ছাড়ছিল না। এতে জন রেখে গুলি করে বসে, কিন্তু সময় মতো পাশের একটা ছেলে জনের বন্দুকটা উপরে তুলে ধরে, আর গুলিটা উপরে চলে যায়। জেরেমি গুলির আওয়াজে ডেভিডকে ছেড়ে দেয়। জেরেমির হাত থেকে ছাড়া পেয়ে ডেভিড যেন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। আর সেখানে আসার পর জেসি জেরেমিকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে, আর তুমি এটা করলেই বা কিভাবে? কিন্তু জেরেমি তার কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিল না। সে বারবার বলছিল, আমি আমার নিজের বাড়িতে যেতে চাই। তখন জেসি তাকে বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি। কিন্তু জেসির কথাতেও জেরেমি কোনোভাবে শান্ত হচ্ছিল না, বরং সে আরো বেশি রেগে যায়। তখন রুমে থাকা কাছের সব জিনিসগুলো একা একা ফেটে যায়। এই দৃশ্য দেখে জেসি অনেক ভয় পেয়ে যায় আর জেরেমির রুম থেকে বের হয়ে আসে। রাত হলে অফিসার বর্নাম যখন তার বাড়িতে আসে, তখন সেখানে দেখে ডাক্তার আগে থেকেই তার বাড়িতে ছিল। আসলে তার স্ত্রীর শারীরিক অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। ডাক্তার তখন বর্নামকে বলে, এত যন্ত্রণা নিয়ে কোনো মানুষ এতদিন বেঁচে থাকতে পারে না। আমার মনে হয় আপনার স্ত্রীর মনের মধ্যে এমন একটা অপূর্ণ আশা আছে, যার কারণে সে তার যন্ত্রণার সাথে লড়াই করেও টিকে আছে। ওই দিন রাতে স্কুলের লাঞ্চ রুমে যখন জেরেমি একা বসেছিল, তখন সেখানে টিচার ডোলান্ড আসে আর জেরেমিকে বলে, আগের দিন যখন তুমি আমার ক্লাসের মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছিলে,
তখন আমি তোমার শরীরে হাত দেওয়ার সাথে সাথে টের পেয়েছি তোমার শরীরে নিশ্চয়ই কোনো বিশেষ এনার্জি আছে যেটা সাধারণ মানুষের শরীরে থাকে না। আইনস্টাইন একবার বলেছিল, যদি কোনো মানুষ তার ব্রেনের 100% ক্ষমতা ব্যবহার করতে পারে তাহলে তার শরীরে এরকম অদ্ভুত এনার্জি আসা সম্ভব। তাই আমার মনে হয় তুমি তোমার জীবনে কোনো না কোনোভাবে কোনো বিষয়ের ওপর 100% মস্তিষ্ক ব্যবহার করেছো, আর সেই কারণে তোমার শরীরে এমন এনার্জি সৃষ্টি হয়েছে। এরপর টিচার জেরেমির সাথে বন্ধুত্ব করতে চায় আর তাকে বলে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার ব্যাপারে আরো জানতে চাই। পরের দিন সকালে অফিসার বর্নাম ডেভিডের বাড়িতে আসে তার সাথে দেখা করতে। ডেভিড শিকার করতে অনেক পছন্দ করে আর সে সব সময় শিকার করা নিয়ে গল্প করত, কিন্তু আজকে বর্নাম ডেভিডের বাড়িতে ঢুকে কোনো জায়গায় বন্দুক দেখতে পায় না। আর ডেভিড আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। বর্নাম তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তখন ডেভিড তাকে বলে, সেই দিন জঙ্গলে যে আমার কি হয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু আমি ওই হরিণটার মৃত্যু যন্ত্রণা নিজের মধ্যে অনুভব করতে পারছিলাম। আর সেই দিনের পর থেকে আমি বুঝতে পেরেছি শুধু মজার কারণে শিকার করার কোনো মানেই হয় না। ডেভিডের কথা শুনে অফিসার বর্নাম সেই রাতে জেরেমিকে তার বাড়িতে নিয়ে আসে। আসলে সে জানতে চাচ্ছিল তার অসুস্থ স্ত্রীর মনের মধ্যে কি চলছে। জেরেমি বর্নামের স্ত্রীর মাথায় হাত রাখে আর তার মনের মধ্যে কি চলছে সেগুলো বলে। আপনার স্ত্রী চায় আপনি আর আপনার ছেলে যেন আগের মতো একে অপরের সাথে কথা বলেন, আর তিনি মৃত্যুর আগে একবার তার হাতে তার বিয়ের আংটিটি পরতে চান। এসব কিছু জানতে পেরে বর্নাম কাঁদতে কাঁদতে তার স্ত্রীর আঙ্গুলের মধ্যে বিয়ের আংটিটা পরিয়ে দেয় আর তাকে জড়িয়ে ধরে, আর কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী মারা যায়। অন্যদিকে স্টিভেন তার মায়ের মৃত্যুর কথা শুনে বাড়িতে ছুটে আসে। এবার স্টিভেনকে দেখে তার বাবা বর্নাম তাকে জড়িয়ে ধরে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন জেরেমি আর লিন্ডা একটা মেলায় ঘুরতে আসে, আর এখানে জেরেমি লিন্ডাকে বলে, আশপাশে যাদেরকে দেখছো তারা কেউ ভিতর থেকে খুশি না, সবাই উপরে উপরে খুশি থাকার অভিনয় করছে। জেরেমির কথাগুলো লিন্ডা ঠিকমতো বুঝতে পারছিল না, তাই তখন জেরেমি লিন্ডার হাত ধরে তার নিজের জীবনে ঘটে যাওয়া সব ঘটনা অনুভব করায়। এরপর জেরেমি লিন্ডাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমাকে দেখে বিরক্ত হও, বা আমাকে দেখলে তোমার কি রাগ হয়? লিন্ডা বলে, তুমি এমন কেন বলছো, আমার তো তোমাকে অনেক ভালো লাগে। এটা বলে তারা দুজন দুজনের কাছাকাছি চলে আসে, কিন্তু ঠিক তখনই সেখানে লিন্ডার বাবা চলে আসে, আর সে তার মেয়ের সাথে জেরেমিকে দেখে অনেক রেগে যায়। তাই সে জেরেমির শার্টের কলার ধরে আর তাকে বলে, তোমার সাহস কি করে হয় আমার মেয়ের কাছে আসার? লিন্ডার বাবা যখন জেরেমিকে মারতে যাবে ঠিক তখনই সেখানে জেসি চলে আসে আর লিন্ডার বাবাকে বলে, এখনই জেরেমির উপর থেকে নিজের হাত সরাও, নাইলে আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। এটা শুনে লিন্ডার বাবা তখন জেরেমিকে ছেড়ে দেয় আর লিন্ডাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আশ্রমে ফিরে এসে জেরেমি নিজের ওপর আরো হতাশ হয়ে পড়ে, কারণ তার একমাত্র পছন্দের মানুষটাকেও তার থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। তাই সে আর এই শহরে থাকতে চায় না। সে ঠিক করে পুরাতন বাড়িতেই ফিরে যাবে। তখন জেসি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু জেরেমি আর কোনো কথাই শুনতে চায় না। সে তার ব্যাগ নিয়ে আশ্রম থেকে বের হয়ে যাচ্ছিল। তখন সে খেয়াল করে মাঠে জনরা বাস্কেটবল খেলছে, আর আশ্রমে এসে বেশিরভাগ সময় সে সেখানে কাটাতো। তাই আশ্রম ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো সে জায়গাটা দেখতে আসে। আর তখন সেখানে জন আর বাকি ছেলেরা জেরেমিকে ডিস্টার্ব করতে শুরু করে। জনরা বিভিন্ন কথা বলে তাকে অপমান করছিল। তখন জেরেমি জনকে স্পর্শ করলে সে তার অতীতের কিছু ঘটনা দেখতে পায়, যে জনের বাবা তাকে ছোটবেলায় অনেক টর্চার করত, আর সেই কারণে জন তার বাবার রাগ দুর্বলদের উপরে দেখায়। তখন জনকে তার বাবার বলা কিছু কথা শোনায়। এটা শুনে জন আরো রেগে যায় আর বাকিদের নিয়ে জেরেমিকে বাইরে খোলা মাঠে নিয়ে আসে, আর সেখানে তার জামা কাপড় খুলে নিয়ে তাকে মারতে শুরু করে। এই পর্যায়ে জেরেমি অনেক রেগে যায়। তখন হঠাৎ আকাশ থেকে বজ্রপাত এসে জেরেমির শরীরে লাগে, আর তখন একটা বৈদ্যুতিক ঝটকায় সবাইকে ছায়া থেকে ছিটকে ফেলে দেয়। জেরেমির এতে কিছুই হয় না, কিন্তু জনের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তখন জেরেমি তার হাত দিয়ে জনকে অল্প অল্প করে শক দিয়ে তার শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনে। জনের জ্ঞান ফিরলে জেরেমি সেখান থেকে বের হয়ে তার দাদা বাড়িতে চলে আসে। জেরেমি সেখানে গিয়ে দেখে বাড়ির ভেতরে কোনো জিনিসপত্র নেই,
সবকিছু ব্যাংক নিয়ে গেছে। আর নিজের বাড়ির এমন অবস্থা দেখে সে মন খারাপ করে ঘরের এক কোণায় গিয়ে চুপচাপ বসে থাকে। তখন সেখানে জেসি চলে আসে। জেরেমির মন খারাপ দেখে জেসি তাকে বোঝানোর চেষ্টা করে। আর তখন সেখানে তার টিচার ডোনাল্ড চলে আসে। ডোনাল্ড আর জেসি ঠিক করে তারা জেরেমিকে এখান থেকে অনেক দূরে কোনো এক শান্ত জায়গায় নিয়ে যাবে, যেখানে কেউ তাকে ডিস্টার্ব করবে না। আর তখন তারা জেরেমিকে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে আসে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে, কারণ জন আর জেরেমির মারামারির খবর পুলিশ পর্যন্ত চলে গিয়েছিল। তখন সেখানে অফিসার বর্নামও চলে আসে। আর সে পুলিশ অফিসারকে অনুরোধ করে তারা যেন জেরেমিকে ছেড়ে দেয় আর তাকে শান্তিতে বাঁচতে দেয়। বর্নামের অনুরোধে পুলিশরা জেরেমিকে ছেড়ে দেয়। আর তখন ওই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। এটা দেখে জেরেমি খুশিতেই ফাঁকা মাঠের মধ্যে দৌড় দেয়। তাকে থামানোর জন্য বাকিরাও তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। কিন্তু তখন হঠাৎ করে একটা বজ্রপাত এসে জেরেমির শরীরে আঘাত করে। আর সে নিমিষের মধ্যে গায়েব হয়ে যায়। এমন দৃশ্য দেখে বাকি সবাই স্তব্ধ হয়ে যায়। কিন্তু তারা এটা ভেবে খুশি হচ্ছিল যে সে নিশ্চয়ই এবার কোনো এক শান্ত জায়গায় পৌঁছে গেছে। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন ছিল আজকের গল্পটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।